বিগত 16 বছরে এই বাংলাদেশে এই যে হত্যাকাণ্ডগুলোর কথা আমরা বলছি, এগুলোর প্রেসক্রিপশন করা থেকে শুরু করে বাস্তবায়ন করা প্রত্যেকটা জায়গায় পার্শ্ববর্তী দেশ তাদের এজেন্সির সক্রিয় প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণ ছিল। আমরা দেখেছি তাদের হাতে তাদের পরিকল্পনা অনুযায়ী দেশ চালানো হয়েছে, তাদেরকে ক্যাপাসিটি চার্জ দিয়ে ক্ষমতায় টিকে থাকা হয়েছে। কিন্তু আমরা এখন একইভাবে দেখছি আমার বাংলাদেশের সীমান্তে একদিনে একটা জায়গায় 2 জনকে গুলি করে হত্যা করা হয়, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সরকার প্রধানের কোনো স্টেটমেন্ট তাদের কাছে পর্যন্ত পৌঁছায় না। আমরা দেখছি ভারত কিংবা পশ্চিমবঙ্গ, সেখানে তারা তাদের বিজেপির রাজনীতি করছে, উগ্র সাম্প্রদায়িকতার রাজনীতি করুক। আমরা দেখছি এই রাজনীতিতে তারা যে পরিমাণে মুসলিম বিদ্বেষ নিয়ে এসেছে, যে পরিমাণে জ্বালাও পোড়াও করছে, খুন করছে, মানুষকে নির্যাতন করাটাকে বৈধ মনে করছে, এটাকেও তারা যখন বৈধতা দিচ্ছে, আমরা একজন নাগরিক হিসেবে, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে এই ধরনের মানবতা বিরোধী যে অপরাধগুলো, এগুলোতেও আমাদের মতামত দেওয়ার মতো সাহসিকতা আমরা দেখাতে পারছি না। সেটা তো পারছিই না, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয় বলে পাশ কাটিয়ে যাচ্ছি। উপরন্তু আরেকটা বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মঞ্চ যখন সাজানো হয়, আবার আমাদের ধর্মপ্রাণ মুসলমানদেরকে কর্নার করার জন্য যখন বিভিন্ন নাটকের মঞ্চায়ন করা হয়, তখন 2013 সালেও যখন বর্তমান প্রাপ্ত তথ্য মতে 67 জন, কিন্তু সেখানকার প্রত্যক্ষদর্শীরা বলছেন ট্রাকে ট্রাকে যে সংখ্যায় লাশ নিয়ে গণকবর দেওয়া হয়েছে সেটা কয়েকশো ছাড়িয়ে যাবে। এত বড় গণহত্যার পর যখন শেখ হাসিনা পার পেয়ে যায় এবং শুধুমাত্র মাদ্রাসার শিক্ষার্থীরা বলে, এতিম সন্তানরা বলে, আলেম ওলামারা বলে, মেইন স্ট্রিম পলিটিক্যাল গুরুত্বপূর্ণ পার্টিরা এটাকে উপেক্ষা করে যায়, তখনই কিন্তু খুনি শেখ হাসিনা তৈরি হওয়ার ভিত্তিটা রচিত হয়। এবং এরপর 2021 সালের মোদি বিরোধী আন্দোলনে সাধারণ নাগরিকরা যখন শুধু প্রতিবাদ জানায়, সেখানে 19 জনকে জীবন দিতে হয় এবং সর্বশেষ 24। আমাদের এখন সবচেয়ে বড় আশঙ্কাটা হচ্ছে যেই পলিটিক্যাল আন্ডার টেবিল নেগোসিয়েশনগুলোর কারণে 13 সালের শাপলা গণহত্যা বাংলাদেশের সাধারণ মানুষ পর্যন্ত পৌঁছাতে পারেনি, ওই একই আন্ডার টেবিল পলিটিক্যাল নেগোসিয়েশন 24-এর আকাঙ্ক্ষা বাস্তবায়নের সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবং বর্তমান ক্ষমতাসীন দল বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে ওই একই কাজগুলো আগের মতো করে ভিন্ন রূপে করছে। উদাহরণ হিসেবে আপনি দেখেন, মানুষকে সন্তুষ্ট করার জন্য, পিআরটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য তাদের এমন পোশাক পরিধান করা শুরু করবে যেটা আপনার পছন্দ হবে, মনে হবে একটাই আছে আর কিছু নাই। এমনভাবে চলবে মনে হবে আপনার ভাই ওইভাবে চলে, আপনার অতি আপন। এমনভাবে কথা বলবে মনে হচ্ছে আপনার পরিবারের সদস্যরা এভাবে কথা বলে, তাদের হাতেই নিরাপদ। কিন্তু আমরা দেখছি 24-এর আগে মিডিয়াকে যেভাবে কৌশলগতভাবে সিআরআই দিয়ে হোক, এজেন্সি দিয়ে হোক দখল করা হতো, 26 নির্বাচন পরবর্তী সময়ে বর্তমান ক্ষমতাসীন দল তার চেয়ে নগ্নভাবে মিডিয়াকে দখল করছে। আগে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, সিইও তাদের মতো করে চললে হতো, তাদের কথা শুনলে হতো। আর এখনকার শর্ত হচ্ছে
হাউজের সিইও থেকে শুরু করে হেড অফ নিউজ, হেড অফ মাল্টিমিডিয়া, প্রত্যেককে বিএনপির দলীয় হইতে হবে। এখনকার শর্ত হচ্ছে এই দলীয় হওয়ার পরও মন শান্তি হয় না, এবার ওই মিডিয়া হাউসের শেয়ার আমার এই নেতাকে দিতে হবে, তারপর শান্তি। তো আমরা এই তারা ভিতরে যে নতুন করে নীল নকশা করার চেষ্টা করছে, আমরা বরং এই নকশাটাকে খুব ওপেন মনে হয় আমাদের কাছে। তাদের অপরিণত আচরণের কারণে, অসহনশীলতার কারণে এবং অতিরিক্ত ক্ষুধার কারণে আমরা দেখি 2009-এ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরই বাংলাদেশে যখন নতুন একটা সরকার এসে মানুষ কিছু বুঝে ওঠার আগেই রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে, দলীয় নেতাকর্মীদেরকে ব্যবহার করে, সশস্ত্র বাহিনীকে ব্যবহার করে এবং দেশে থাকা বিদেশি এজেন্টদের সদস্যদেরকে ব্যবহার করে দেশের সুসজ্জিত একটি বাহিনীর অফিসারদেরকে হত্যা করার একটি হত্যাযজ্ঞ সফল হয়, তখন থেকেই শেখ হাসিনা বাংলাদেশে স্বৈরাচার হয়ে ওঠার যে স্বপ্ন, ক্ষমতায় টিকে থাকার যে আকাঙ্ক্ষা, সেটা তার তৈরি হয়। এবং সেই 9-এ মোট 74 জনকে হত্যা করার মধ্য দিয়ে যখন 2013 সাল আসে, সেখানে বিচারিক প্রক্রিয়ার নামে